প্রথমে বলা হচ্ছে, দেখো তোমরা কিন্তু নিজেরা একটু উত্তর দিও, তোমরা উত্তর দিতে থাকো, একটু রিভিশন হয়ে যাক তোমাদের। প্রশ্নটা একটু বোঝো, দারুণ একটা প্রশ্ন। প্রশ্নতে বলা হচ্ছে হাইড্রার একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে কম থাকে। দেখো খুবই ট্রিকি একটা কোশ্চিন, কিন্তু এটা খুবই ট্রিকি প্রশ্ন, একটু বুঝতেই কঠিন লাগতে পারে, কিন্তু বুঝলে আবার সহজ হয়ে যাবে। বলা হচ্ছে হাইড্রার একবার ব্যবহার উপযোগী কোষ। হাইড্রা কোন কোষটা একবার ব্যবহার করে বলতো? হাইড্রার শরীরে নিডোসাইট বলে এক ধরনের কোষ থাকে। হাইড্রার শরীরে কাঁটাওয়ালা এক ধরনের কোষ থাকে। এটা যদি মনে করো হাইড্রার শরীর হয়, হাইড্রার শরীরে হাইড্রার শরীরে এরকম কাঁটাওয়ালা এক ধরনের কোষ থাকে। এই কাঁটাওয়ালা কোষগুলোকে তো বলা হয় নিডোসাইট কোষ। এই কোষগুলোই হচ্ছে একবার ব্যবহার উপযোগী কোষ। একবার ব্যবহার উপযোগী কোষ বলতে আসলে নিডোসাইট কোষ বোঝানো হচ্ছে। হাইড্রার একবার ব্যবহার উপযোগী কোষ বলতে আসলে নিডোসাইট কোষ বোঝানো হচ্ছে। এই নিডোসাইট কোষগুলো সবচেয়ে কম থাকে কোথায়? নিডোসাইট কোষের ব্যাপারে কয়েকটা এমসিকিউ তোমাদেরকে বলি, তোমরা একটু উত্তরটা কমেন্ট করো আমাকে, তারপর আমি তোমাদের সলভ করে দিচ্ছি। লক্ষ্য করো নিডোসাইট কোষটা কোথায় সবচেয়ে কম থাকে। দেখো এই জিনিসটার নাম হলো কোর্সিকা, এটার নাম হলো কোর্সিকা। এই কোর্সিকাতে নিডোসাইট কোষ থাকে সবচেয়ে বেশি, মনে রাখতে হবে আমাদের। কোর্সিকাতে নিডোসাইট কোষের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। এগুলো হলো দেহকাণ্ড, এই জায়গার নাম হলো হাইড্রার দেহকাণ্ড। দেহকাণ্ডতে নিডোসাইট কোষের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু এই জায়গাটার নাম হলো পদতল। এই জায়গার নাম হলো পদতল। এই পদতলে নিডোসাইট কোষ একবারেই নাই। তাহলে নিডোসাইট কোষ সবচেয়ে কম বা নাই কোথায়? সবচেয়ে কম বা নাই কোথায় বলো? পদতল বা পাদচাকতি হবে উত্তর। এটার উত্তর দিতে পেরেছে কিনা একটু দেখি তো, তোমরা এটার উত্তর দিতে পারলে কিনা আমি একটু দেখি। যারা যারা ক্লাস দেখছো কমেন্ট করবে কিন্তু তোমরা, তোমাদের উত্তরগুলো আমি দেখবো। ওকে, আচ্ছা জেসমিন বলেছে পাদচাকতি, ঠিক আছে, রাইট উত্তর। তোমরা পারছো আশা করি। এগুলো মনে রেখো, শুধু পাদচাকতির ব্যাপার যা মনে রাখবে তা নয়, এগুলোই পরীক্ষা আসতে পারে। কোর্সিকাতে সবচেয়ে বেশি থাকে, এটাও মনে রাখবে তোমরা। কোর্সিকাতে নিডোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে, এটাও মনে রাখবে। দেহকাণ্ডতে নিডোসাইট কোষ সবচেয়ে মানে একটু কম থাকে, সেটাও মনে রাখবে। আর পাদচাকতিতে নাই। ঠিক আছে, গুড, সবাই রাইট উত্তর দিয়েছো। ক্লাস দেখতে থাকো, আমরা অনেক দারুণ দারুণ সব এমসিকিউ নিয়ে আলোচনা করব। কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি কমেন্ট চেক করছি তোমাদের। কোনো সমস্যা যদি হয় শুনতে বুঝতে আমাকে বলো। হ্যাঁ ঠিক আছে, গুড, সবাই ভালো পেরেছো। পরেরটাতে চলে যায়। পরের প্রশ্নতে কি বলা হচ্ছে? হাইড্রা, বানান ভুল গেছে। হাইড্রার কোনটি কেবলমাত্র বহিঃস্তরে বিদ্যমান? বহিঃস্তরে বিদ্যমান আমরা জানি হাইড্রার বহিঃস্তরকে বলা হয় এপিডার্মিস। হাইড্রার বহিঃস্তরকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিসে মোট 7 রকম কোষ থাকে। এখানে বলা হচ্ছে কোনটা বহিঃস্তরে বিদ্যমান। এই কোষগুলোর মধ্যে কোনটা শুধু বহিঃস্তরে আছে, ভেতরের স্তরে নাই। আরো বিস্তারিত বোঝায়। মনে করে এটা হাইড্রা। হাইড্রার শরীরে 2টা স্তর। এই হলুদ রঙের যে স্তরটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্তরটার নাম হলো বহিঃস্তর। হলুদ রঙের স্তরটার নাম হলো বহিঃস্তর। আর এই যে সাদা রঙের যে স্তরটা ভেতরে দেখছো, এটার নাম হলো অন্তঃস্তর। ঠিক আছে, বহিঃস্তর আর অন্তঃস্তর হলো, তোমরা মনে রাখবে বহিঃস্তর আর অন্তঃস্তরের মধ্যে কমন কোষ থাকে 5টা। না, বহিঃস্তরেও 5টা কোষ থাকে, অন্তঃস্তরেও 5টা কোষ থাকে, এগুলো কমন। কিন্তু বহিঃস্তরে 2টা কোষ এক্সট্রা থাকে। বহিঃস্তরে 2টা কোষ এক্সট্রা থাকে। কোন 2টা কোষ এক্সট্রা থাকে মনে রাখতে হবে। নিডোসাইট নামক একটা কোষ বহিঃস্তরে এক্সট্রা থাকে, আরেকটা কোষ এক্সট্রা থাকে, সেটার নাম হলো জনন কোষ। ঠিক আছে, এই 2টা কোষ বহিঃস্তরে এক্সট্রা বিদ্যমান। তাহলে কোন কোষটি কেবল বহিঃস্তরে বিদ্যমান? এই দুটার মধ্যে একটা উত্তর হবে। উত্তর তোমরা দিতে পারলে কিনা আমি একটু দেখি তো। তোমরা কিন্তু কমেন্ট করতে থাকবে, এটাই রিভিশন, এটাই পড়া, নাহলে ভিডিও দেখে লাভ নাই। যদি কমেন্ট করো ওই খাতা লেখার মতোই, কিন্তু কমেন্ট করছো তার মানে হলো তোমার একটু ওই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, তুমি অ্যান্সারটা করছো, তার মানে তোমার জিনিসটা মনে থাকবে বেশি দিন। সবাই কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, বহিঃস্তরে শুধুমাত্র কোনটা বিদ্যমান? এই 2টা শুধু বহিঃস্তরে বিদ্যমান, এই 2টা কিন্তু অন্তঃস্তরে থাকে না। এবার দেখো তো, স্নায়ু কোষ এটা কমন, গ্রন্থি কোষ এটাও কমন, ক্ষণপদীয় কোষ এটাও কমন। এই নিডোব্লাস্ট কোষ মানে হলো নিডোসাইট কোষ, বুঝছো? একই জিনিসই, এটাই উত্তর হবে। এ উত্তর এখানে, এখানে এ উত্তর, নিডোব্লাস্ট কোষ। ঠিক আছে, জিফাত উত্তর দিয়েছো নিডোব্লাস্ট কোষ, জেসমিন বলেছে নিডোব্লাস্ট কোষ, জামিল বলেছো এ, তার মানে নিডোব্লাস্ট। গুড, সবারই হয়েছে উত্তর, সবারই সঠিক হয়েছে, দারুণ। দেখতে থাকো তোমরা, আশা করি আজকে হাইড্রাতে এক্সপার্ট হয়ে যাবে ক্লাস করতে করতে।
তোমরা ভালো উত্তর দিতে পারছো। শোনো, যদি আমার এখানে উত্তর দিতে না পারো, বই বের করে খুঁজে বের করে তাও উত্তর দিবে। বই বের করে খুঁজে বের করে যদি উত্তর দাও তাও তোমার লাভ। একটা জিনিস তুমি খুঁজলে, খুঁজে বের করলে, তার মানে তোমার কিন্তু অল্প একটু হলেও পড়া হয়ে গেল। ঠিক আছে, চুপচাপ কেউ বসে থাকবে না, সবাই শুধু উত্তর দিতে থাকবে। তাহলে এই প্রশ্ন শেষ, আমরা পরের প্রশ্নতে যাই। এবার পরের প্রশ্ন উত্তর দিবে, এটার দেওয়ার দরকার নাই। পরের প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, নিম্নের, একটু বানান ভুল গেছে, কোনটি পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? নিচের কোনটি পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? উত্তর দাও। সূত্র কাঁটাযুক্ত, নাকি আঠালো রসক্ষরণ করে, নাকি শীর্ষদেশ বন্ধ, নাকি বাট প্রশস্ত? তোমরা মনে রাখবে, হাইডার শরীরে নেমাটোসিস্ট থাকে হচ্ছে, হাইডার শরীরে নেমাটোসিস্ট থাকে 4 ধরনের। হাইডার শরীরে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। হাইডার শরীরে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। এগুলোর নাম হলো পেনিট্রান্ট, এগুলোর নাম ভলভেন, এগুলোর নাম স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, আর এগুলোর নাম হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য কোনগুলা? এগুলোর মধ্যে কোনটা পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? তোমরা একটু উত্তর দাও, ঠিক আছে? তারপর আমি পড়াশোনাতে চলে আসব। পেনিট্রান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য কোনগুলা? শেয়ার মাত্র 4টা কেন? এটা তো হবে না বাবা, তোমাদের শেয়ার করতে হবে আরো 10টা শেয়ার দেখতে চাই। সবাই একটু টাইম লাইনে ক্লাসটা শেয়ার করো। দেখো, লাইভ দেখছে এখন খুবই কম স্টুডেন্টস, প্রায় 30 জনের মতো। তোমরা একটু শেয়ার করলে আর একটু ভিউ বাড়বে, তখন একটু ভালো লাগবে ক্লাস নিতে। সবাই তো অ্যাটেনশন চাই, তাই না? আমি এখন অ্যাটেনশন চাচ্ছি তোমাদের থেকে। আচ্ছা, প্রশ্নের উত্তর দেওয়া তোমরা শুরু করেছো, আমি এবার উত্তর তোমাদেরকে বলি। দেখো, সূত্র কাঁটাযুক্ত, এটা কোন নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? কাঁটাযুক্ত সূত্রক থাকে হলো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্টে। স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। আমি সবগুলাই তোমাদের রিভিশন করিয়ে দিই। সূত্র কাঁটাযুক্ত হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এই নেমাটোসিস্টের মধ্যে। আঠালো রস ক্ষরণ করে, এটা কে করে? ওই একই স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, তারাই কিন্তু আঠালো রস ক্ষরণ করে। শীর্ষদেশ বন্ধ, এটা শুধু একটা নেমাটোসিস্টেরই বৈশিষ্ট্য, তার নাম হলো ভলভেন্ট। ভলভেন্টের শীর্ষদেশ বন্ধ। সবশেষে আছে হচ্ছে বাট প্রশস্ত। হ্যাঁ, এইটা তুমি যদি একটা পেনিট্রান্টের ছবি দেখো, পেনিট্রান্ট দেখতে অনেকটা এরকম, তার একটা থলে থাকে, একটা চওড়া অংশ থাকে, এই জিনিসটার নামই হলো প্রশস্ত বাট। প্রশস্ত বানান মানে ভুল গেছে, এই যে প্রশস্ত তলবস্য, প্রশস্ত বাট, এই যে প্রশস্ত বাট থাকবে, এটাই হচ্ছে পেনিট্রান্টের বৈশিষ্ট্য। এটা উত্তর, প্রশস্ত বাট, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, উত্তর দিতে পারলে কিনা একটু দেখি। ওকে, জেসমিন বলেছো প্রশস্ত বাট, জামিলও ডি উত্তর দিয়েছো। হ্যাঁ, ডি উত্তর, ঠিক আছে। তাসনিয়া বলেছিলে বি, তুমি কি আগের উত্তর বলেছিলে কিনা? বি কিন্তু উত্তর হবে না, ঠিক আছে? বি হলো 18 রস ক্ষরণ করা। হ্যাঁ, পেনিট্রান্ট একটা রস ক্ষরণ করে, পেনিট্রান্ট একটা রস ক্ষরণ করে, সেই রসটা কিন্তু হচ্ছে বিষাক্ত রস, হিপনোটক্সিন। পেনিট্রান্ট হচ্ছে হিপনোটক্সিন নামের বিষাক্ত রস ক্ষরণ করে, 18 রস ক্ষরণ করে এই দুজন, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাই। আমরা পরের প্রশ্নটা একটু দেখি। ওকে, ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি? ওই যে তোমাদের বললাম 4 রকম নেমাটোসিস্ট, তার মধ্যে একটা হলো ভলভেন্ট। ভলভেন্ট হচ্ছে খাটো, পেঁচারো, মোটা। ভলভেন্টের ছবি এঁকে দেখায় তোমাদের। ধরা যাক এটা হচ্ছে ভলভেন্ট, এটা হলো ভলভেন্ট নেমাটোসিস্টের ছবি, এটা হলো ভলভেন্ট নেমাটোসিস্টের ছবি। চেহারাটা দেখো তো, এরকম পেঁচানো। ভলভেন্ট নেমাটোসিস্টের যে সুতা, সে কিন্তু এরভাবে পেঁচিয়ে থাকে, এভাবে পেঁচিয়ে থাকে। এর বৈশিষ্ট্য কোনগুলা দেখো, ভলভেন্টের বৈশিষ্ট্য কোনগুলা? উত্তর দাও, তোমরা উত্তর দাও, তারপরে আমি আলোচনা শুরু করব। ভলভেন্টের বৈশিষ্ট্য কোনগুলা? রফিক বলছো যে একটুও পড়ি নাই, বেসিক থেকে পড়াবেন না। এই, এটার তো বেসিকের ক্লাস নেওয়া আছে, ইউটিউবে তুমি দেখবে হাইডার বেসিকের উপর পুরো একটা ক্লাস আছে, অনেকগুলা ভিডিও আছে, একদম বেসিক সহ পড়ানো আছে, ওখান থেকে পড়বে তোমরা। বেসিকটা তোমরা ইউটিউব থেকে পড়ে নিও। এটা তো হচ্ছে সলভ ক্লাস, আমরা তো প্রিপারেশনের সময় এভাবে সলভ ক্লাসই নিব। তাছাড়া আমি যখন সিকিউ আলোচনা করব তখন একটু বেসিক গুলা বলবো, আপাতত এমসিকিউ তো আর বেসিক বলার প্রয়োজন নাই। তুমি বেসিকে যদি দুর্বল হও, তুমি ইউটিউব থেকে ওই ক্লাসগুলো করে নিও, খুবই ভালো হবে ওগুলা। ঠিক আছে,
আমাদের ম্যাথ বস সেলিম রেজা স্যার দেখছেন, তিনি বলছেন যে মনোযোগ দিয়ে ক্লাস করছি স্যার। থ্যাংক ইউ স্যার, ক্লাস করেন, নতুন কিছু শেখেন। গণিত তো অনেক পড়লেন, এবার বায়োলজি একটু শেখেন। চলো আমরা ক্লাসে আবার ফেরত যাই। ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটা? দেখো কোনো শ্যাফট থাকে না, এটা কিন্তু ভুল। ভলভেন্টের শ্যাফট নাই এমন না, দেখো এই যে এই জায়গাগুলোর নামই তো শ্যাফট। শ্যাফট আছে, ছোট শ্যাফট আছে, তাহলে প্রথমটা উত্তর হচ্ছে না। বারবিউল উপস্থিত, এই যে শ্যাফটে যদি এরকম কাটা থাকে, বুঝছো, এই কাটাগুলাকে কিন্তু বলা হয় বারবিউল। কাটাও তো নাই, ভলভেন্টে সাধারণত কাটা থাকে না, তাহলে এটা উত্তর হচ্ছে না। সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা বিদ্যমান, এই সুতাটাতে ছোট ছোট কাটা বিদ্যমান, এগুলাও না। এটা হলো স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্টের বৈশিষ্ট্য। সূত্রকে ছোট ছোট কাটা বিদ্যমান, এটা হলো স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্টের বৈশিষ্ট্য। স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্টের বৈশিষ্ট্য হচ্ছে সূত্রকে ছোট ছোট কাটা থাকা। সবশেষেরটা দেখো, অগ্রভাগ বন্ধ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ভলভেন্টের এই মাথাটা কেমন বন্ধ থাকে, ভলভেন্টের অগ্রভাগ বন্ধ, এটাই উত্তর হবে। তোমরা কি বললে একটু দেখি তো। আচ্ছা, জেসমিন বলছে সূত্রকের অগ্রভাগ বন্ধ, হ্যাঁ রাইট উত্তর, এটাই উত্তর হবে, অগ্রভাগ বন্ধ। ঠিক আছে, আর যদি কারো কিছু বলার থাকে বলে ফেলো, আর দু একজন উত্তর দাও। হ্যাঁ, জামিল বলছো সূত্রকের অগ্রভাগ বন্ধ, ঠিক আছে ঠিক আছে, রাইট, সূত্রকের অগ্রভাগ অবশ্যই বন্ধ। ওকে, পরের প্রশ্নতে চলে যাই, পরের প্রশ্নটা দেখি। হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? আমরা জানি পেনিট্রান্ট নামের যে নেমাটোসিস্ট থাকে তার মধ্যে কিন্তু ফেনল থাকে। আমি তোমাদের একটু ছবি এঁকে দেখাই। একটা নেমাটোসিস্ট যার নাম হলো পেনিট্রান্ট নামক একটা নেমাটোসিস্ট, যার চেহারা অনেকটা এরকম, এরকম না, সরি ভুল হলো, যার চেহারা অনেকটা এরকম, এরকম একটা চওড়া শ্যাফট থাকে, এখান থেকে এরকম সুতা বের হয়ে যায়, এটাই হলো পেনিট্রান্ট নেমাটোসিস্ট। এই পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে। পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন বলে এক ধরনের পদার্থ থাকে। পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন নামক এক ধরনের পদার্থ থাকে। এই হিপনোটক্সিন আবার দুটো উপাদান দিয়ে গঠিত, একটা নাম হলো প্রোটিন বা আমিষ, এবং ফেনল। তাহলে পেনিট্রান্টের মধ্যেই এই প্রোটিন এবং ফেনল থাকে। ফেনল কোথায় থাকে? পেনিট্রান্টের মধ্যে। এই যে পেনিট্রান্ট, এটাই হবে উত্তর, এটার উত্তর হবে পেনিট্রান্ট। ঠিক আছে, উত্তর দিতে থাকো। ফেনল থাকে হচ্ছে পেনিট্রান্টের মধ্যে। হ্যাঁ, জেসমিন বলছে পেনিট্রান্ট, ঠিক আছে, উত্তর ঠিক আছে, পেনিট্রান্ট উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে আসি আমরা। এই প্রশ্নটা দেখো, কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? হাইড্রাকে অমর প্রাণী বলা হয়, কিন্তু এটা আমরা আগে হয়তো শুনেছি, হাইড্রাকে বলা হয় অমর প্রাণী, বলা হয় হাইড্রার হচ্ছে স্বাভাবিক মৃত্যু নাই। স্বাভাবিক মৃত্যু নাই, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। আব্রাহাম ট্রেমলে নামক একজন বিজ্ঞানী এই কথাটা বলেছিলেন যে হাইড্রার আসলে স্বাভাবিক মৃত্যু নাই। হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই কেন? কোন কোষের কারণে আসলে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই? একটু উত্তরটা দাও তোমরা। কোন কোষের কারণে, এই চারটা কোষের মধ্যে কোন কোষের কারণে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই? এটা একটু তোমরাই বলো। ঠিক আছে, বলো একটু। আচ্ছা, আমি এবার উত্তরটা দিই। কোন কোষের কারণে হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই? দেখো, হাইড্রার শরীরে ইন্টারস্টিশিয়াল বলে এক ধরনের কোষ থাকে। এই কোষগুলোর কাজ হলো প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হওয়া। ইন্টারস্টিশিয়াল কোষ কি করে? প্রয়োজনে যে কোনো বানান ভুল করলাম, যে কোনো কোষে পরিণত হয়। এরা প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হয়। ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হয়। ধরা যাক তুমি হাইড্রার ওই কর্ষিকা বা হাত কেটে নিলে, সে হাত তৈরি করে দিবে। হাইড্রার তুমি পা কেটে নিলে, হাইড্রার সে পা তৈরি করবে। হাইড্রার যা তুমি কেটে নাও না কেন, ইন্টারস্টিশিয়াল কোষ সেই জায়গাটা তৈরি করে দিবে। এই জন্য হাইড্রাকে কেটে ফেললে, হাইড্রাকে আঘাত করলে, হাইড্রাকে তুমি যাই করো না কেন, সে মরে না। কোন কোষের কারণে হাইড্রা মরে না?
ইন্টারস্টিশিয়াল কোষের কারণে সে মরে না, এই জন্য হাইড্রাকে অমর প্রাণী বলা হয়। কোন কোষের কারণে অমর প্রাণী? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে সে হচ্ছে অমর প্রাণী। ঠিক আছে, উত্তর দাও তোমরা, তোমাদের উত্তর এখনো পেলাম না। এই তো পেয়েছি, জেসমিন বলেছে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তোমরা বাকিরা উত্তর দিচ্ছ না কেন? শুধু ক্লাস দেখলে হবে না, উত্তর দিতে হবে। জামিল বলেছে ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাই। হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? একটু ছবি এঁকে দেখাই তোমাদের, দেখো। ধরা যাক এটা হলো হাইড্রা, এটা হলো হাইড্রা, এটা হচ্ছে হাইড্রা। হাইড্রার এই পদতলের মধ্যে এক ধরনের বিশেষ কোষ থাকে, সেই কোষগুলো বাবল তৈরি করে। সেই বাবল তৈরিকারী বা বুদবুদ তৈরিকারী কোষের নাম কি? তোমরা একটু কমেন্ট করো। এই চারটা কোষের মধ্যে কোন কোষগুলো আসলে বুদবুদ তৈরি করে বা বাবল তৈরি করে? কোন কোষগুলো বুদবুদ তৈরি করে একটু লক্ষ্য করো। আমি উত্তরটা তোমাদের দিয়ে দিই। হাইড্রার শরীরের এই লেয়ারটা কিন্তু বলা হয় এপিডার্মিস, তাই না? এপিডার্মিসে এখানে কিছু কোষ থাকে, যে কোষগুলোকে বলা হয় গ্রন্থি কোষ। এগুলো হলো এপিডার্মিসের গ্রন্থি কোষ। এপিডার্মিসের গ্রন্থি কোষ। এপিডার্মিসের গ্রন্থি কোষ, এই কোষগুলোই কিন্তু বাবল বা বুদবুদ তৈরি করে। হাইড্রা ধরো পানিতে বাস করছে, এই হাইড্রাটা পানিতে বাস করছে, এখানে এরকম বাবল তৈরি হয়। এভাবে বাবল তৈরি হলে হাইড্রাটা ফুলে ওঠে, সরি হাইড্রাটা ভেসে ওঠে। নিচে বাবল তৈরি হলে হাইড্রাটা সুন্দর ভেসে উঠতে পারে। তাহলে কোন কোষের কারণে হাইড্রার শরীরে বুদবুদ তৈরি হয়? এপিডার্মিসের গ্রন্থি কোষ উত্তর হবে। এপিডার্মিসের গ্রন্থি কোষ খুঁজে বের করো কোথায়, যে এপিডার্মিসের গ্রন্থি কোষ, এটা হলো উত্তর। হাইড্রার শরীরের কোন কোষগুলো বুদবুদ তৈরি করে? এপিডার্মিসের গ্রন্থি কোষ, এটা মনে রাখতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরেরটাতে চলে যাই। হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে। হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে কোন কোষে আসলে? অন্তঃকোষীয় পরিপাক তো বোঝো তোমরা, আমি একটু হাইড্রার ছবি এঁকে তোমাদের ব্যাপারটা বোঝাই। ধরা যাক এটা হলো হাইড্রা, হাইড্রাকে একটু মোটা সোটাই দেখালাম। এটা হলো হাইড্রার শরীরের ভেতরের স্তর। হাইড্রা এবং হাইড্রার শরীরের ভেতরের স্তর আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, হাইড্রার শরীরের ভেতরের স্তর যে লেয়ারটা, এটার নাম তো গ্যাস্ট্রোডার্মিস। এই লেয়ারের নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। এটা হলো গ্যাস্ট্রোডার্মিস। এই গ্যাস্ট্রোডার্মিসে দুরকম কোষ থাকে। কিছু কোষের এরকম লম্বা লম্বা ফ্লাজেলা থাকে, কিছু কোষের এরকম লম্বা লম্বা ফ্লাজেলা থাকে, এদের নাম হলো ফ্লাজেলীয় কোষ। ফ্লাজেলা যুক্ত কোষ। এখানে আরো এক ধরনের কোষ থাকে, ধরা যাক এই কোষগুলা একটু এবড়ো থেবড়ো মাথাওয়ালা কোষ। এই কোষগুলোকে বলা হয় ক্ষণপদীয় কোষ। তাহলে হাইড্রার শরীরের ভেতরে ফ্লাজেলীয় কোষ পাচ্ছি আমরা, ফ্লাজেলা যুক্ত কোষ পাচ্ছি, এবং ক্ষণপদীয় কোষ পাচ্ছি বা ক্ষণপদযুক্ত কোষ পাচ্ছি। এই দুই ধরনের কোষের কাজ আমি একটু বলি। ধরা যাক একটা হাইড্রা খাবার খেলে, এই যে একটা খাবার চলে আসলো, এটা হলো খাদ্য, এটা হলো খাদ্যবস্তু, এটা হলো খাদ্য। এখন এই কি হবে, ফ্লাজেলাগুলো খাবারটাকে আঘাত করবে, ফ্লাজেলা খাবারটাকে আঘাত করবে, তখন খাবারটা টুকরা টুকরা হয়ে যাবে। ফ্লাজেলার আঘাতে, এই যে ফ্লাজেলা, এই যে এগুলোর নাম ফ্লাজেলা, ফ্লাজেলার আঘাতে খাবারগুলো একদম ভেঙে টুকরা টুকরা হবে। যদি খাবারগুলো টুকরা টুকরা হয়ে যায়, তখন সেই পরিপাকটাকে আমরা বলবো বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক, তখন সেই পরিপাকটাকে আমরা বলবো হলো বহিঃকোষীয় পরিপাক। দেখো, কোনো কোষের বাইরে জাস্ট এই সিলেন্টেরন নামক গহ্বরে ফ্লাজেলার আঘাতে খাদ্য যদি টুকরা টুকরা হয়ে যায়, তখনই সেটাকে আমরা বলবো বহিঃকোষীয় পরিপাক। এবার দেখো, খাদ্যের যে টুকরাগুলো আছে না, এই টুকরাগুলো দেখো এই ক্ষণপদীয় যুক্ত কোষগুলোর মধ্যে ঢুকে গেল। খাদ্যবস্তুগুলো যদি ক্ষণপদীয় কোষের মধ্যে প্রবেশ করে, তখন সেই পরিপাকটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। কোষীয় পরিপাক। ঠিক আছে, তাহলে তোমরা একটু লক্ষ্য করো উত্তর আসলে কি হওয়া উচিত। তাহলে হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক ঘটে কোন কোষে? ক্ষণপদীয় কোষে। ক্ষণপদীয় কোষে হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক ঘটে। তাহলে দেখো তো ক্ষণপদীয় কোষ অপশনে আছে কিনা। এই যে দেখো, ক্ষণপদযুক্ত কোষ, এই কোষের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক ঘটে। তোমরা উত্তর দিতে পেরেছো কিনা একটু দেখি তো।
ঠিক আছে, উত্তর দিতে পেরেছো। জামিলের উত্তর ভুল হয়েছে, গ্ল্যান্ড সেল হবে না। গ্ল্যান্ড সেল হবে না, এই যে ক্ষরণকারী কোষ বা গ্রন্থি কোষ এগুলো হবে না। উত্তর হবে হচ্ছে ক্ষণপদযুক্ত কোষ। গুড। লিজামণি বলেছো ক্ষণপদযুক্ত কোষ। তুমি তো ক্লাসে পড়া দিতে পারো না, এখানে তো সুন্দর উত্তর দিতে পেরেছো। পারলেই হলো, ক্লাসে বলতে হবে এমন না, ঠিক আছে? ঠিক আছে, বাকিরাও কমেন্ট করো, কমেন্ট করতে থাকো। ধরো যে তোমাদের আমি ক্লাসে নিচ্ছি, তোমরা যদি কমেন্ট করতে থাকো তাহলে এরকম ফিল হয় যে না আমরা আসলে ক্লাসই করছি। আর যদি তোমরা কমেন্ট না করো তাহলে মনে হয় যে ক্যামেরাকে পড়াচ্ছি আমি, শুধু ক্যামেরার সামনে কথা বলছি মানে ক্যামেরাকে পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্নতে চলে যাই। প্রশ্ন দেখো, উত্তর দিয়ে দাও, তারপরে আমার কথা বলা শুরু করব। কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? এর উত্তর কি হবে? হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে কোন চলনের মাধ্যমে? লুপিং হবে নাকি সামারসল্টিং নাকি গ্লাইডিং নাকি হামাগুড়ি? আমি বলে দিই, এটার উত্তর হবে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য উত্তর হবে লুপিং। লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য তুমি কিভাবে চলাচল করবে? তোমরা জানো যে হচ্ছে মানুষ যখন দৌড় মারে তখন বেশি দূর কিন্তু যায় না, কারণ দৌড়ালে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যায়। আমরা যদি কাছে কোথাও যেতে চাই তখনই কিন্তু আমরা দূরে দৌড় দিই, মানে দ্রুত চলি। আর যখন আমরা দূরে কোথাও যেতে চাই তখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাই। তোমরা মনে রাখবে লুপিং লুপিং এই পদ্ধতিটা ধীরে ধীরে চলার মতো। এটা হলো ধীরে চলার মতো একটা পদ্ধতি। লুপিং হচ্ছে ধীরে চলার মতো একটা পদ্ধতি। তুমি ধীরে ধীরে হাঁটছো, হাইড্রা এরকম ধীরে ধীরে চলে লুপিং এর মাধ্যমে। লুপিং কেমন হয় আমি পরে তোমাদের সিকি অংশে গিয়ে দেখাবো। তো হাইড্রা ধীরে ধীরে চলে লুপিং এর মাধ্যমে। লুপিং এর মাধ্যমে হাইড্রা যখন ধীরে ধীরে চলে শেষ পর্যন্ত হাইড্রা অনেক দূরে চলে যেতে পারে এই লুপিং এর মাধ্যমেই। তাহলে আমরা মনে রাখবো লম্বা দূরত্ব অতিক্রম করে হাইড্রা লুপিং এর মাধ্যমে। লুপিং হচ্ছে ধীরে ধীরে চলা, ধীরে ধীরে চলে চলে হাইড্রা অনেক দূরে চলে যায়। আর যদি হাইড্রার এই সামারসল্টিং হয় এটা হলো দ্রুত চলন পদ্ধতি। দ্রুত চলন পদ্ধতি, এটা হলো দ্রুত চলন পদ্ধতি। দ্রুত চলা, দ্রুত তো তুমি চলে বা দৌড় দিয়ে দূরে কোথাও যেতে পারবে না, তুমি কাছে কোথাও যাবে, কাছে কোথাও যাবে। তাহলে আমরা এই দুটো তথ্য মনে রাখবো, হাইড্রা দূরে কোথাও যেতে চাইলে লুপিং করে, কাছে কোথাও যেতে চাইলে সে সামারসল্টিং করে। তোমরা তোমরা কি বলছো দেখি তো? হ্যাঁ, সবাই লুপিং বলেছো, ঠিক আছে, থ্যাংক ইউ, দারুণ। লুপিং যারা বলেছো সবার উত্তর সঠিক হয়েছে। আমারে চিনছেন? তোমার আইডির নাম যদি আমারে চিনছেন হয় আমি তোমাকে কেমনে চিনবো? আচ্ছা, জেসমিন বলেছে লুপিং, ঠিক আছে। আলা, আচ্ছা, ঠিক আছে। চিস্তি, জুনায়েদ চিস্তি বলেছো, ঠিক আছে, তোমার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক। পরের প্রশ্নতে চলে যাই আমরা। আমরা এভাবে প্রতিদিন ক্লাস করতে থাকবো মোটামুটি। যেই দিনই আমি ফ্রি থাকবো আমি সকালে অ্যানাউন্স করে দিব অথবা রাতে অ্যানাউন্স করবো। আগে থেকে রুটিন দিতে পারবো না, কারণ আগে থেকে রুটিন দিলে হয়তো রুটিন মানা কঠিন হয়ে যাবে আমার জন্য। প্রতিদিনই আমি আপডেট দিতে থাকবো কোন দিন ক্লাস নিব, আর আমরা এভাবে আসলে ডিসকাশন করব। তোমরা অনলাইনে ফ্রিলি হচ্ছে ঘুরে না বেড়ে একটু যদি ক্লাস দেখো, দু একটা জিনিস যদি শিখতে পারো তোমাদের জন্য কিন্তু উপকারী হবে। কারণ ইন্টারমিডিয়েটে যদি তুমি ভালো করে শেখো তাহলে অ্যাডমিশনে তোমার পড়াটা কমে যায়, অ্যাডমিশনে তোমাকে কেউ আটকাতে পারবে না, তাই না? এবার দেখো প্রশ্নটা দেখো, হাইড্রার পরিপাকে অংশ নেয়, হাইড্রার পরিপাকে অংশ নেয় কোন কোন কোষ? উত্তরটা তোমরা দাও, তারপর আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। হাইড্রার পরিপাকে অংশ নেয় কোন কোষ? ফ্লাজেলীয় কোষ, ক্ষণপদীয় কোষ এবং গ্রন্থি কোষ। কোন কোষ হাইড্রার পরিপাকে অংশ নেয়? লক্ষ্য করো, হাইড্রার পরিপাকে অংশ নেয় হচ্ছে ফ্লাজেলীয় কোষ। আগে আমরা দেখেছি, এই যে দেখো, এই যে ফ্লাজেলীয় কোষ তারাও তো পরিপাকে অংশগ্রহণ করলো, বহিঃকোষীয় পরিপাক। ক্ষণপদীয় কোষ তারাও তো পরিপাকে অংশগ্রহণ করলো। এমনকি গ্রন্থি কোষেরও ভূমিকা আছে, গ্রন্থি কোষ বিভিন্ন রস টস দেয়, তো তারাও কিন্তু পরিপাকে হেল্প করে। অর্থাৎ এখানে সব ধরনের কোষেরই পরিপাকে ভূমিকা আছে। গ্রন্থি কোষ রস প্রদান করে, রস প্রদান করে, এভাবেও তো খাদ্যবস্তু পরিপাক হয়। তাহলে সবাই পরিপাকে আসলে ভূমিকা রাখে। গ্রন্থি কোষও ভূমিকা রাখে, ফ্লাজেলীয় কোষও পরিপাকে ভূমিকা রাখে, ক্ষণপদীয় কোষ, সবাই। তার মানে উত্তর কি হবে? ডি হবে। তোমরা কি বললে একটু দেখি তো, তোমাদের উত্তরটা দেখি। জেসমিন বলছো যে হামাগুড়ি তো হয় না, না হামাগুড়ি একটু আলাদা। আগে লুপিং আর হামাগুড়ি সেম বলা হতো, এখন বর্তমানে বইয়ে বলা হচ্ছে হামাগুড়ি আলাদা, লুপিং আলাদা। হামাগুড়ি হচ্ছে গাছে চলার পদ্ধতি, গাছে ওঠার পদ্ধতি। ঠিক আছে, জেসমিন উত্তর দিয়েছো কি? কি উত্তর দিলে? আচ্ছা, 1 2 3, ঠিক আছে, 1 2 3 এটাই উত্তর হবে।
পরের প্রশ্নতে চলে যাই। হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ সাহায্য করে কি করতে? হাইড্রার বহিঃত্বকের যে গ্রন্থিকোষ সেটা কি করতে সাহায্য করে? আগে তো আমরা পড়লাম এটা, এই যে অনেক আগে পড়লাম না, হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ। এই যে দেখো, এপিডার্মিসের গ্রন্থিকোষ এখানে বাবল তৈরি করে, এর জন্য হাইড্রা সুন্দর ভেসে উঠতে পারে। এটা কিন্তু একটা কাজ। এছাড়াও এই গ্রন্থিকোষ আরো কাজ করে, এখান থেকে আঠা ক্ষরণ করে হাইড্রাকে কোনো সারফেসের সঙ্গে আটকে রাখতেও সাহায্য করে। মুখে কিছু গ্রন্থিকোষ থাকতে পারে, বুঝছো, এরা কিন্তু খাদ্য গিলতে সাহায্য করে। তার মানে এটার উত্তরটা কি হবে দেখো তো। প্রশ্নটা ছিল এরকম, হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ কি করতে সাহায্য করে? হাইড্রা যখন বাবল তৈরি করে, বুদবুদ তৈরি করে, তখন হাইড্রা সুন্দর ভাসে, অর্থাৎ ভাষা, এটা কিন্তু উত্তর হবে। খাদ্য গলাদাকরণ করতে, অর্থাৎ খাদ্য গিলে ফেলতে, এটাতেও গ্রন্থিকোষের ভূমিকা আছে। মুখের দিকে তার কিছু গ্রন্থিকোষ থাকে, ওই গ্রন্থিকোষগুলো হলো পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, এতে করে হাইড্রা সুন্দর করে খাবারটা গিলতে পারে। খাদ্য গলাদাকরণ, এটাও ঠিক আছে। গ্রন্থিকোষ খাদ্য পরিপাক করে, কিন্তু সেটা যদি গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ হয় তখন সে খাদ্য পরিপাক করে। কিন্তু আমাদের বলেছে কি, বহিঃত্বকের গ্রন্থিকোষ, বহিঃত্বকের গ্রন্থিকোষ কিন্তু খাদ্য পরিপাক করে না। শরীরের বাইরের দিকের গ্রন্থিকোষ খাদ্য পরিপাকে হেল্প করে না, ভেতরের দিকের গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ খাদ্য পরিপাকে হেল্প করে। তাহলে উত্তর হবে 1-2, উত্তর হবে এ 1-2। এটার উত্তরটাকে দিতে পারলে একটু দেখি তো। উত্তর হবে 1-2, তোমরা উত্তর দাও। ঠিক আছে, তাসনিয়া বলেছো এ, রাইট, রাইট উত্তর। পরের প্রশ্নতে চলে যায়। হাইড্রার ক্ষেত্রে প্রযোজ্য, মানে হাইড্রার বৈশিষ্ট্য কোনগুলা, কোনগুলা হাইড্রার বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে। তোমরা উত্তর দিয়ে দাও, আমি পরে পরে তোমাদের বুঝাই দিচ্ছি। হাইড্রার অরীয় প্রতিসাম্য, হ্যাঁ ঠিক আছে। হাইড্রার শরীরটা আমরা জানি এরকম, তাহলে তুমি শরীরটাকে এ বরাবর কাটতে পারবে, আবার লম্ব বরাবর কাটতে পারবে, আবার লম্ব বরাবর কাটতে পারবে। লম্ব বরাবর যদি কোনো প্রাণীকে অনেকবার কাটা যায় তাহলে সে অরীয় প্রতিসাম্য। তাহলে হাইড্রা অরীয় প্রতিসাম্য, ঠিক আছে। তোমরা জানো কি না, হাইড্রার শরীরের এই ভেতরে যে গহ্বরটা আছে, শরীরের ভেতরে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার নামই কিন্তু সিলেন্টেরন। হাইড্রার শরীরের ভেতরে যে ফাঁকা জায়গা আছে সেটার নামই কিন্তু সিলেন্টেরন। হাইড্রার শরীরের ভেতরে ফাঁকা জায়গার নামই হলো সিলেন্টেরন। তাহলে হাইড্রার সিলেন্টেরনও আছে। কোয়ানোসাইট, এটা কি হাইড্রার আছে? না। কোয়ানোসাইট হচ্ছে পরিফেরা যে পর্বটা আছে না, স্পঞ্জ, যারা স্পঞ্জের বৈশিষ্ট্য, পরিফেরার বৈশিষ্ট্য হচ্ছে কোয়ানোসাইট। কোয়ানোসাইট কার বৈশিষ্ট্য? পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। তাহলে বলো উত্তর কি হচ্ছে? উত্তর 1 আর 3 হচ্ছে। এটার উত্তর 1 আর 3 হচ্ছে। কে উত্তর দিতে পারলে দেখি তো, কে সবার আগে উত্তর দিতে পারলে উত্তর দাও। এটার উত্তর নিয়ে তারপরের প্রশ্নতে যাব, তারপরে আমি পরের প্রশ্নতে যাব। 1-3। তাসনিয়ার উত্তর সঠিক, জামেলের উত্তর সঠিক, আমারে চিনছেন তার উত্তরে সঠিক, ঠিক আছে। ঠিক আছে, সবার উত্তরই সঠিক, দারুণ। পরের প্রশ্নতে চলে যাই। উদ্দীপকের গঠনটিতে এ চিহ্নিত অংশে বিদ্যমান রাসায়নিক পদার্থ কি? এই যে এ চিহ্নিত অংশ, এই জায়গাতে কোন রাসায়নিক পদার্থ থাকে? দেখো, যার ছবি দেখানো হচ্ছে উদ্দীপকে তার নাম কিন্তু পেনিট্রিয়ান্ট, তার নাম হলো পেনিট্রিয়ান্ট। পেনিট্রিয়ান্ট, পেনিট্রিয়ান্টের থলের ভেতরে, পেনিট্রিয়ান্টের থলের মধ্যে কি থাকে? এ চিহ্নিত অংশ আসলে কি থাকে? পেনিট্রিয়ান্টের ভেতরে থাকে হিপনোটক্সিন। হিপনোটক্সিন নামের একটা বিষ। এখানে উত্তর কি হবে তাহলে? হিপনোটক্সিন হবে উত্তর, হিপনোটক্সিন হবে উত্তর, ঠিক আছে। এর উত্তর হবে তাহলে হিপনোটক্সিন। পরের প্রশ্নটা দেখি, উদ্দীপকের গঠনটির কাজ কি? উদ্দীপকের গঠনটির কাজ কি? উদ্দীপকে কি দেখানো হয়েছে? পেনিট্রিয়ান্ট দেখানো হয়েছে। উদ্দীপকে পেনিট্রিয়ান্ট দেখানো হয়েছে। পেনিট্রিয়ান্টের কাজ কি বলো? হাইড্রার শরীরে বিভিন্ন, আচ্ছা এটা বিশ্রী হাইড্রা হলো, আরেকবার আঁকি। এটা হচ্ছে হাইড্রা। হাইড্রার শরীরে বিভিন্ন জায়গায় পেনিট্রিয়ান্ট থাকে। পেনিট্রিয়ান্টের কাজ কি? হাইড্রাকে আত্মরক্ষায় সাহায্য করা, ঠিক আছে। এই পেনিট্রিয়ান্ট বা বিষ ফুটিয়ে দেয় হাইড্রা কাউকে, দিয়ে সে হচ্ছে নিজের আত্মরক্ষা করে। শিকার ধরতে সাহায্য করা, হ্যাঁ এটাও ঠিক আছে। চলনে সাহায্য করা, হ্যাঁ ঠিক আছে। কারণ এই পেনিট্রিয়ান্ট ব্যবহার করে হাইড্রা কিন্তু চলাচল করতে পারে, কোনো কিছুর সঙ্গে আটকে ধরে বা কোনো কিছুকে ধরে ফেলে সে একটু আগায় যেতে পারে। তার মানে এই জিনিসগুলো আসলে সবকিছুতেই হেল্প করে, হাইড্রাকে সবকিছুতে হেল্প করছে। চলনেও সাহায্য করছে, শিকার ধরতেও সাহায্য করছে, আত্মরক্ষাতেও সাহায্য করছে। এই তিনটা তথ্য খুব ভালো করে মনে রেখো। যে কোনো নিউরোসাইট কোষই কিন্তু এই তিনটা কাজ করে, আত্মরক্ষা, শিকার এবং চলনে কাজ করে। উত্তর দিতে পারলে তোমরা?
জামিল বলেছো ডি উত্তর ঠিক আছে, ডি উত্তর ঠিক আছে। এটা কেমন আইডি, একটু আগে একটু পরে। ঠিক আছে, ক্লাস দেখার জন্য ধন্যবাদ। একটু আগে একটু পরে। আচ্ছা, জেসমিন বলেছো 1 2 3, ঠিক আছে, হ্যাঁ এটা উত্তর ঠিক আছে। আমরা পরের প্রশ্নতে যাই এবার। উদ্দীপকে এ চিহ্নিত অংশের নাম কি? আহ এটা দেখো, এটা কিন্তু হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস। এই যে এই জিনিসগুলোর নাম হলো ক্ষণপদীয় কোষ। ক্ষণপদীয় কোষ শুধু হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়, এগুলো দেখে চিনতে হবে। দেখো এই জিনিসটার নাম কিন্তু ক্ষণপদীয় কোষ। এই ক্ষণপদীয় কোষ কিন্তু শুধু হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায়, যার ছবি দেওয়া আছে এটা কিন্তু গ্যাস্ট্রোডার্মিস। এটা কিন্তু হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে। এখন হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের এ কোষ, এ কোষের মাথায় এগুলো যদি একটু বড় হতো তাহলে ফ্লাজেলীয় কোষ হতো। এটা আসলে ফ্লাজেলীয় কোষই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে তাহলে একটা ফ্লাজেলীয় কোষ। আর বি যে দেখো, এটার নাম হলো ক্ষণপদীয় কোষ। তাহলে বি হলো ক্ষণপদীয় কোষ আর এ হচ্ছে ফ্লাজেলীয় কোষ। তাহলে এটার উত্তর খুবই সিম্পল। এ চিহ্নিত অংশের নাম হলো ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। এ চিহ্নিত অংশের নাম হলো ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। আর বি চিহ্নিত অংশের নাম হচ্ছে ক্ষণপদযুক্ত পুষ্টিকোষ। কাছাকাছি উত্তর দেওয়া আছে, তোমরা দিতে পারলে কিনা আমি একটু দেখি তো। ফ্লাজেলীয় কোষ এবং ক্ষণপদযুক্ত কোষ। এটার উত্তর দাও। ফ্লাজেলীয় কোষ এবং ক্ষণপদীয় কোষ। এ হচ্ছে ফ্লাজেলীয় কোষ আর বি হচ্ছে ক্ষণপদযুক্ত কোষ। ঠিক আছে, বি উত্তর দিয়েছে সবাই, রাইট, বি উত্তর হবে। পরের প্রশ্নতে চলে যাই। উদ্দীপকের এ ও বি অংশের কাজ। উদ্দীপকের এ অংশ হচ্ছে এই যে এইটা, উদ্দীপকের এ অংশ হচ্ছে ফ্লাজেলীয় কোষ আর বি অংশের নাম হলো ক্ষণপদীয় কোষ। এই ফ্লাজেলীয় কোষ আর ক্ষণপদীয় কোষ আসলে কি কাজ করে? এই কোষ আর এই কোষ এরা কি কাজ করে? ফ্লাজেলীয় কোষ এবং ক্ষণপদীয় কোষ কি কাজ করে? এরা খাদ্য পরিপাকের নানান কাজ টাজ করে। আমি অনেক আগে দেখিয়েছিলাম ফ্লাজেলীয় কোষ কি করলো আর ক্ষণপদীয় কোষ কি করলো। এই যে এখানে আমি দেখিয়েছিলাম তোমাদের, এই যে এখানে দেখালাম, দেখো ফ্লাজেলাযুক্ত কোষগুলো হলো বহিঃকোষীয় পরিপাক করে, খাবারকে আঘাত করে করে ভাঙে। ক্ষণপদীয় কোষগুলো হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক করে। ঠিক আছে, তাহলে এরা খাদ্য পরিপাকে নানান কাজ টাজ করে থাকে। প্রশ্নতে ফেরত আসি আমরা। প্রশ্নটা দেখো এবং উত্তর দাও। এরা কি দেহের সংকোচন প্রসারণে অংশগ্রহণ করে? এরা খাদ্য কণা গ্রহণ এবং পরিপাক করে, শ্বসন ও রেচনে অংশগ্রহণ করে, আসলে সবই করে। তুমি যদি মাথায় রাখো তাহলে মনে রাখবে এই ফ্লাজেলীয় কোষ, ক্ষণপদীয় কোষ এগুলা হচ্ছে হাইড্রার শরীরে সবচেয়ে বেশি থাকে, গ্যাস্ট্রোডার্মিসে সবচেয়ে বেশি থাকে এই কোষগুলা। এরা অবশ্যই হাইড্রাকে চলাচল করতে হেল্প করে, অর্থাৎ দেহের সংকোচন প্রসারণে সাহায্য করে। খাদ্য কণা গ্রহণ পরিপাক অবশ্যই করে, শ্বসন রেচনেও অংশগ্রহণ করে। এরা কিন্তু শ্বসন এবং রেচনেও অংশগ্রহণ করে। ঠিক আছে, এরা সবগুলো সবগুলো কাজই করে। তার মানে এখানে ডি উত্তর হবে, এখানে ডি উত্তর হবে সবগুলাই। তাহলে উত্তর এখানে এই প্রশ্নের উত্তর সি না। ফারজানা বলেছো সি না, সবই উত্তর হবে। ঠিক আছে, এগুলো সবগুলাই উত্তর হবে। ফারজানা বলেছো ডি, ঠিক আছে, এখানে ডি উত্তর ঠিক আছে। বি উত্তর হবে না, ডি হবে। পরের প্রশ্নতে চলে যাই। উদ্দীপকে কোন ধরনের কোষ অনুপস্থিত? আচ্ছা, গ্রন্থি কোষ আছে কিনা একটু দেখো, তোমরা উত্তর দাও, তারপর আমি হচ্ছে নিজের অ্যান্সারটা বলে দিচ্ছি। গ্রন্থি কোষ আছে কিনা, যে এই জিনিসটাই গ্রন্থি কোষ, এটাই হলো গ্রন্থি কোষ। তাহলে গ্রন্থি কোষ কিন্তু আছে, গ্রন্থি কোষ কিন্তু আছে, গ্রন্থি কোষ আছে। তারপরে দেখো পুষ্টিকোষ, হ্যাঁ পুষ্টিকোষ, এই যে এটা একটা পুষ্টিকোষ, এটা আরেকটা পুষ্টিকোষ, তাহলে পুষ্টিকোষও কিন্তু আছে, পুষ্টিকোষ কিন্তু আছে। সংবেদী কোষ এবং স্নায়ুকোষ, স্নায়ুকোষ আছে কিনা, এই যে এই জিনিসগুলোর নামই হলো স্নায়ুকোষ, এগুলাই হলো স্নায়ুকোষ, এগুলাই হলো স্নায়ুকোষ। তাহলে এই সংবেদী কোষ কোথায়? সংবেদী কোষটা কোথায় বলতো? সংবেদী কোষ কিন্তু নাই, এই সংবেদী কোষই হলো অনুপস্থিত। তাহলে এখানকার উত্তর হবে সংবেদী কোষ। সংবেদী কোষ কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না।
এখানে কোনো সংবেদী কোষ নাই। ওকে, পরের প্রশ্নতে যাই এবার। এটা তোমরা একটু উত্তর দাও। এটার উত্তর কি হবে একটু বলো। হ্যাঁ, সংবেদী কোষ। ফারজানা বলেছো সি, সি উত্তর ঠিক আছে, সি উত্তর ঠিক আছে। পরের প্রশ্নতে যাই এবার। পরের প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো, তাসনিয়া বলেছো সি, ঠিক আছে। এক্স চিহ্নিত কোষ, এক্স চিহ্নিত কোষ, এক্স এর এই জায়গাতে কি কি আছে বলতো? এই দানাগুলোর নাম কি? এই জিনিসগুলোর নাম কি? এদের নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এক্স চিহ্নিত অংশে তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ দেখানো হচ্ছে, ইন্টারস্টিশিয়াল কোষ। এক্স চিহ্নিত অংশে দেখানো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষের জন্য বৈশিষ্ট্যগুলো একটু বুঝি। এরা বৃহৎ নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। হ্যাঁ, বড় সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে ইন্টারস্টিশিয়াল কোষে। এরা প্রয়োজনে অন্য কোষে পরিণত হতে পারে। হ্যাঁ, এটা তো আমরা আগে জেনেছি, ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। এরা পরিপাকে সাহায্য করে না, এরা তো খাদ্য পরিপাকে সাহায্য করবে না, এরা খাদ্য পরিপাকে সাহায্য করে না। তাহলে উত্তর হবে 1 2, 1 2 আছে এতে, তাহলে এ উত্তর। এটা মনে রাখতে হবে আমাদের, এখানে উত্তর হবে এ, এ হবে উত্তর এখানে, ঠিক আছে। আচ্ছা, আগের প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছি, এটা একটু ঝটপট জানিয়ে দাও তো, এটার উত্তরটা কি হতে পারে? এটার উত্তর কি হতে পারে একটু জানাই দাও। আমরা পরের প্রশ্নতে চলে যাই। এই প্রশ্নটা একটু পড়ো, তোমরা উত্তর দিয়ে দাও, তারপরে আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। লাইভ আবার কই গেল? লাইভ চলছে তো, আমি খুঁজে পাচ্ছি না কেন আমার লাইভ। ওকে, এই উত্তর দিয়েছো তোমরা, ঠিক আছে, এই উত্তর ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার এই প্রশ্নটার উত্তর তোমরাই দাও, তারপর আমি বলা শুরু করব। উদ্দীপকের কোষ স্তরের কাজ কি? দেখো, উদ্দীপকে কিন্তু হাইড্রার এপিডার্মিস বা বহিস্থ স্তর দেখানো হচ্ছে। এখানে কিন্তু হাইড্রার এপিডার্মিস বা বহিস্থ স্তর দেখানো হচ্ছে। এখানে হাইড্রার এপিডার্মিস বা বহিস্থ স্তর দেখানো হচ্ছে। এপিডার্মিসের কাজ কি? অবশ্যই আঘাত থেকে শরীরকে রক্ষা করা, ঠিক আছে। আঘাত থেকে হাইড্রা শরীরকে রক্ষা করা, দেহের ক্ষত স্থান পূরণ করা। হ্যাঁ, এপিডার্মিস হাইড্রার দেহের কোনো ক্ষত স্থান পূরণ করে। এপিডার্মিসের এই যে হলো ইন্টারস্টিশিয়াল কোষগুলো থাকে না, এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কোনো না কোনো ক্ষত স্থান থাকলে সেগুলোকে পূরণ করে, এটাও ঠিক আছে। বহিঃকোষীয় পরিপাকে অংশ নেওয়া না, এপিডার্মিস কখনোই খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করতে পারে না। সব পরিপাকটাই গ্যাস্ট্রোডার্মিস কোষগুলোই করে। গ্যাস্ট্রোডার্মিসের ওই যে হলো ভেতরের দিকের যে কোষগুলো গ্যাস্ট্রোডার্মিসের, যাদের নাম হলো আসলে ক্ষণপদযুক্ত পুষ্টিকোষ আর ফ্লাজেলীয় পুষ্টিকোষ, তারাই কিন্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। বিশেষ করে বহিঃকোষীয় পরিপাক কাজটা করে কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের, গ্যাস্ট্রোডার্মিসের গ্যাস্ট্রোডার্মিসের ফ্লাজেলীয় কোষ, গ্যাস্ট্রোডার্মিসের ফ্লাজেলীয় কোষ, এরাই কিন্তু বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে বা সাহায্য করে। তাহলে উত্তর হচ্ছে 1 2, 1 2 আছে কোথায়? এতে, এতে আছে 1 2। এবার এই প্রশ্নটা দেখো, আগের প্রশ্নের উত্তরটা তোমাদের একটু চেক করি, তোমরা কি বলেছো? এ উত্তর হবে, ঠিক আছে, এ উত্তর ঠিক আছে, এ উত্তর ঠিক আছে। ওকে, আদিব উত্তর দিয়েছে 1 2। আদিব কেমন আছো? অনেকদিন পর তোমার কমেন্ট দেখছি। তোমার তো পড়াশোনা শেষ হওয়ার কথা, তাই না? আচ্ছা, আর কে উত্তর দিয়েছে? তাসনিয়া উত্তর দিয়েছে এ, নওরিন আফাত উত্তর দিয়েছে এ, জামিল বলেছো ক হবে, ঠিক আছে, সবার উত্তরই সঠিক আছে। পরের প্রশ্নতে যাই। চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত? এখানে কোন কোষটা নাই? কোন কোষটা নাই একটু দেখো। সংবেদী কোষ আছে না? নাই, এই যে এটা তো সংবেদী কোষ। উত্তর দাও তোমরা, কোনটা নাই? সংবেদী কোষ তো আছে, নিডোসাইট কোষ, এই যে নিডোসাইট কোষ, এটাই তো নিডোসাইট কোষ, এটাও আছে।
স্নায়ুকোষ, এই যে এটার নাম হলো স্নায়ুকোষ, এটাও তো আছে। জনন কোষ, জনন কোষ এখানে আছে না নাই বলতো? জনন কোষ তো নাই, দেখানো হচ্ছে না এখানে, এখানে কোনো জনন কোষ দেখানো হয়নি, তার মানে উত্তর হবে জনন কোষ। এখানে উত্তর হবে জনন কোষ, ঠিক আছে, এখানে উত্তর হবে জনন কোষ। ঠিক আছে, রাইট উত্তর জনন কোষ উত্তর দিয়েছে যারা, সঠিক হয়েছে। আচ্ছা, তাহলে জনন কোষ ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করতে হবে। 1 ঘন্টা ক্লাস নিতে চেয়েছিলাম, নিয়েছি। আজকে আমরা হাইড্রা টপিকের বিভিন্ন এমসিকিউ গুলো জানলাম, সেগুলো সলভ জানলাম। আমরা মোটামুটি প্রতিদিনই ক্লাস করব, বুঝছো। আমার কিছু অফলাইন ব্যাচ থাকে শনি সোম বুধে, যেই দিনগুলোতে আমি পড়াবো সেই দিনগুলো ছাড়া বাদ বাকি প্রতিদিনই মোটামুটি এরকম বিকেলে 3টায় বা 4টায় আমি তোমাদের ক্লাস নিব। তো একদিনে বেশি টপিক আমি না পড়াই, রোজার দিন আমারও ক্লান্ত লাগছে, তোমাদেরও হয়তো ক্লান্ত লাগতে পারে। নেক্সট দিন আমরা আবার 1 ঘন্টা ক্লাস করব। আজকে তাহলে আমাদের ক্লাস এইটুকুই থাকুক, ঠিক আছে। আমরা আজকে হাইড্রার এমসিকিউ গুলো জানলাম, নেক্সট দিন আমরা সিকিউ গুলো সলভ জানবো। এভাবে পরীক্ষার একদম আগ পর্যন্ত প্রতিদিনই আমি তোমাদের ক্লাস নেব, যেই দিনই আমি সুযোগ পাবো ক্লাস নিব, কোনো সমস্যা নাই। তোমরা একটু থেকো শুধু, তাহলেই হবে। ওকে, আজকে তাহলে ক্লাসে এইটুকুই। সবাই অনেক ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা রইল। রমজানের শুভেচ্ছাই তোমাদেরকে বলা হয়নি, রমজান মাসে শুভকামনা সবার জন্য রইল। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ।